কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই ইস্তফার পরেই প্রবীণ বিজেপি নেতা মুরলী মনোহর যোশী তিনি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি লিখেছেন, দেরিতে হলে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। আশা করি প্রধানমন্ত্রীও সঠিক সিদ্ধান্ত নেবেন। বিজেপির অস্বস্তি বাড়িয়ে এই পোস্ট করেছেন মুরলী মনোহর যোশী। শান্তিপূর্ণ সমাধানের জন্য পড়ুয়াদের ধন্যবাদ। আশা করি দেশের শিক্ষা ব্যবস্থাতেও শান্তি ফিরে আসবে এবং যুব সম্প্রদায় উন্নতির জন্য যথেষ্ট সুযোগ পাবে। ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়েছেন আর আপাতত দায়িত্বে প্রহ্লাদ যোশী। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বাড়তি দায়িত্বে প্রহ্লাদ যোশী। I, Prahlad Venkatesh Joshi, ধর্মেন্দ্র প্রধান গতকালই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন আর আপাতত দায়িত্ব সামলাচ্ছেন প্রহ্লাদ যোশী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের বাড়তি দায়িত্ব সামলাচ্ছেন প্রহ্লাদ যোশী। नई जिम्मेदारी मेरे ऊपर विश्वास रख के दिया है और जो प्रधानमंत्री जी ने विश्वास रख के इतना बड़ा जिम्मेदारी मेरे ऊपर दिया है उसको मैं पूरा विनम्रता के साथ और पूरा जिम्मेदारी के साथ मैं निभाऊंगा और बाकी जो चीज़ें हैं मैं एक बार चार्ज लेने के बाद मैं आपसे डिटेल में बात करूंगा। मैं प्रधानमंत्री जी को धन्यवाद अर्पित करता हूं। বুধবার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, আর তার 3 দিনের মধ্যে শনিবার বিধানসভায় তৃণমূল আমলে 2021 থেকে 2025 পর্যন্ত ক্যাগ রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর এই নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশন ডাকার ঘোষণাও করেন তিনি। এই নিয়ে কালীঘাট তৃণমূল শিবিরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এখানে সরকারের যা ত্রুটি সেগুলো সর্বজনীন রূপে মানুষের কাছে আমাদের পেশ করা একটা কর্তব্য। বুধবারই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো শনিবার বিধানসভায় কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাগের 28টি রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একই সঙ্গে তার ঘোষণা, ক্যাগের রিপোর্ট নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশন ডাকা হবে। আমরা সামনের দিনে পুরো একটা স্পেশাল অধিবেশন স্পেশাল সেশন করতে চাই এই সিএজি রিপোর্টগুলোর ডিসকাশন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। শনিবার ক্যাগের যে 28টি রিপোর্ট বিধানসভায় পেশ করা হয় তার সবগুলি তৃণমূল জমানায় 2021 থেকে 2025 পর্যন্ত সময়কালের। অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন এই 5 বছরের কোনো অডিট রিপোর্টই বিধানসভায় পেশ করেনি আগের তৃণমূল সরকার। নিয়ম অনুযায়ী বিধানসভায় এই ক্যাগ রিপোর্ট পেশ না করা হলে তা নিয়ে কোনো পদক্ষেপ করা যায় না, নেওয়া যায় না অ্যাকশন টেকেন রিপোর্ট। এই প্রেক্ষাপটে এদিন বিধানসভায় রিপোর্ট পেশের সময় আগে তৃণমূল সরকারকে কটাক্ষ করেন অর্থমন্ত্রী। কোনো জানা এবং অজানা কারণে গত কয়েক বছর ধরে এই সিএজি রিপোর্টগুলো আমাদের বিধানসভাতে পেশ করা হয়নি। এটা একটা বড় সাংবিধানিক ল্যাপস। ऑडिट रिपोर्ट सरकार को दे देते हैं, उसको सरकार को प्लेस कर देना चाहिए असेंबली में, एंड देन दे शुड टेक एक्शन ऑन द रिकमेंडेशन ऑफ और द फाइंडिंग्स ऑफ द सीएजी। तो लास्ट 4 साल से अगर रिपोर्ट्स प्लेस नहीं हुए हैं, आपने देखा होगा हमारे करीब 24 ऑडिट रिपोर्ट्स और 4 हमारे अकाउंट्स के रिपोर्ट्स ये प्लेस नहीं हुए। तो नेचुरली जब रिपोर्ट्स प्लेस नहीं होंगे असेंबली में तो उसके ऊपर सरकार एक्शन तो ले ही नहीं सकता है। নির্বাচনের আগে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে তৃণমূল আমলে দুর্নীতি তদন্ত করা হবে। সেই মতো বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর গলায় শোনা যায় এই হুঁশিয়ারি। যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। এর 3 দিনের মাথায় এদিন বিধানসভায় ক্যাগের রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী। আর এই আবহে উঠে এসেছে আমফান দুর্নীতির প্রসঙ্গ। हमारे सीएजी की रिपोर्ट पर अगर इन्वेस्टिगेशन होता है तो गवर्नमेंट इज फ्री टू टेक एनी एक्शन। इफ एनीबॉडी इज फाउंड गिल्टी इन मिसयूजिंग द गवर्नमेंट फंड और डिस्ट्रीब्यूशन ऑफ द गवर्नमेंट रिलीफ मटेरियल, दे कैन बी टेकन फॉर द डिपार्टमेंटल प्रोसीडिंग।
2020 সালে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে তছনছ হয়ে যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তার ত্রাণ বিলীনী ও দুর্নীতি স্বজন পোষণের মতো অভিযোগ ঘিরে উত্তাল হয় রাজ্য রাজনীতি। ক্যাগকে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই রিপোর্ট নিয়ে উঠেছে তদন্তের দাবি। স্পেশাল সেশন হবে তো কত বলতে চান? করোনা, আমফান, ক্যাগ বলার কোনো অভাব হবে না, ধৈর্য ধরুন না, বলতে নিশ্চয়ই দেওয়া হবে। পারমুটেশন কম্বিনেশন করে সবাইকে চান্স দেওয়া হবে, একা একজনকে সবসময় চান্স দেওয়া সম্ভব নয়। যদিও এ নিয়ে কালীঘাট তৃণমূল শিবিরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও ঝিলং করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রবল ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পিছু হটল মোদী সরকার। সিজেপির সঙ্গে বৈঠকের ঠিক আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ। জন্মের 71 দিনের মধ্যেই প্রথম আন্দোলন সফল হলো আরশোলাতে। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই আরশোলাদের আন্দোলন? অল্প সময়ে কিভাবে এটা ছড়িয়ে গেল দেশের সীমানায়? আসুন এক ঝলকে দেখে নিই 36 দিনের যুদ্ধ জয়। দেশজুড়ে প্রবল চাপের কাছে পিছু হটল প্রশাসন। আন্দোলনকারীদের প্রধান দাবি মেনে শেষমেশ ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগ করতেই হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। জন্ম নেওয়ার 71 দিনের মধ্যেই প্রথম আন্দোলন সফল করল ককরোচ জনতা পার্টি। গত মে মাসে মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা নিটের প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে, যার জেরে পরীক্ষা বাতিল করে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অনিশ্চয়তার মধ্যে পড়েন প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী। অভিযোগ, তার জেরে পরীক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাও ঘটে। নতুন করে পরীক্ষা দেওয়া হয় সিবিআই তদন্তের নির্দেশ। আন্দোলনের নামে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। নিট কাণ্ডে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। দাবি ওঠে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দেশের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং মৃত পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে। 20 জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন রূপ নেয় ধর্নায়। আন্দোলনকারী আরশোলাদের পাশে দাঁড়ায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান। 28 জুন থেকে তিনি যন্তর মন্তরে শুরু করেন অনির্দিষ্টকালের অনশন। গত 18 জুলাই যন্তর মন্তর থেকে অনশনকারী সোনম ওয়াংচুককে জোর করে তুলে হাসপাতালে নিয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। सीजेपी के हमारे टीम और भाइयों और बहनों को, जिन्होंने ये मुद्दा उठाया, सबसे पहले शांति बनाए रखा जहां ये प्रदर्शन हो रहे थे। कुछ जगहों पे दुर्भाग्य है कि छुटपुट घटनाएं भी देखी। मुझे उम्मीद है कि इस शांति को हम बनाए रखें। ওয়াংচুককে জোর করে অনশনস্থল থেকে সরিয়ে দেওয়ার পর আরও তীব্রতা পায় আন্দোলন। বিক্ষোভ ছড়িয়ে পড়ে দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, পুনে, হায়দ্রাবাদ সহ একাধিক শহরে। সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদের প্রতিবাদ সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দেয়। এই প্রেক্ষিতে প্রশ্নফাঁস রোধে কঠোর আইন আনার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। সোমবারই তা পেশ হতে পারে লোকসভায়। ছাত্র যুবদের ধারাবাহিক বিক্ষোভ, দেশজুড়ে সমালোচনা আর সংসদের ভেতরে বাইরে তীব্র চাপে পড়ে বৃহস্পতিবার গভীর রাতে সমাজ মাধ্যমে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাতে গুরুগ্রামের হাসপাতালে গিয়ে সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলে তার অনশন ভাঙান কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। আর শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। গবেষণা বলছে পৃথিবীতে ডাইনোসরের থেকেও পুরনো হলো আরশোলা। খাবারহীনতা থেকে তেজস্ক্রিয়তার মধ্যেও টিকে থাকার অদ্ভুত ক্ষমতা আছে তাদের। আন্দোলনকারী আরশোলারাও যে কম যায় না 36 দিনের যুদ্ধে, সেটাই বুঝিয়ে দিলেন তারা। এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের বিরুদ্ধে ওঠা ভুরি ভুরি অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। একজন অপরাধীকেও ছাড়া হবে না। নাম না করে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একজনকেও ছাড়ার কোনো সিন নেই, সময় কথা বলবে। দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, পোশাকি নাম সেবাশ্রয়। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে হওয়া বিরাট স্বাস্থ্য শিবির, তার সেই কর্মসূচি নিয়ে উঠেছে একের পর এক ক্ষোভ, রোষ, অনিয়মের অভিযোগ। দক্ষিণবাগী সেবাশ্রয় যেখানে হয়েছিল ওখানে আমি গিয়েছিলাম, আমার গাইনি প্রবলেম আর কোমরের যন্ত্রণার জন্য আমি গিয়েছিলাম। ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটেলিকে পাশের কাউন্টার থেকে নিয়ে নিতে বলা হয়েছিল। দেখছি ওষুধ খাওয়ার পরে যন্ত্রণা আরো বেড়ে যাচ্ছে। আমাদের ওই চোখের জন্য সমস্যা, ঘাড় যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়, দেখে মানে ওষুধপালা দিয়েছিল, ওতে কিছু কাজ হয়নি। চশমা দেওয়ার কথা ছিল, দেয়। বিজেপি আমলে খুলল সেই সেবাশ্রয়ের প্যান্ডোরার বাক্স। আমি মাননীয় সদস্য দেবাংশু পণ্ডা মহোদয় গতকাল যে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতে আমি সবাকে এবং বাংলার জনগণকে
আশ্বস্ত করতে চাই যে আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশকে নিয়ে তার সঙ্গে আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি। এমন অভিযোগও উঠেছে যে বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা সরঞ্জাম নিয়ে আসা হতো সেবাশ্রয়। আমার হসপিটালে 300 বেড ছিল, তখন আমার হাসপাতাল খালি করেও ওখানে দিতে হয়েছে। হ্যাঁ, ইকুইপমেন্টস তো আমি দিয়েছি, এগুলো আমি সব রিটার্ন পাইনি। তখন ফার্স্ট পেজেতেই প্রায় আমার 113টার মতো বেড পাইনি। না দিলে আমার হসপিটাল চাপ আসবে বা আমার নার্সিং ইনস্টিটিউশনের লাইসেন্স পরের বছর আটকে দেবে। সেবাশ্রয়ের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে শনিবার বিধানসভা থেকে কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী, দিলেন বড়সড় পদক্ষেপের হুঁশিয়ারি। মানুষের জীবন নিয়ে যারা ক্ষতি করেছেন এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে। সেবাশ্রয়কে লক্ষ্য করে যে ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে তিনি ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি লোকসভার সদস্য, তিনি বিধানসভার সদস্য নন। যে ব্যক্তি বিধানসভার সদস্য নন, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ তার নেই, তাকে এইভাবে ইঙ্গিত করে আক্রমণ করা সম্পূর্ণভাবে পরিষদীয় রীতিনীতি বিরোধী। ওখানেও তো কেন্দ্রের বিজেপি, লোকসভায় তো সাংসদ রয়েছে, তো আপনি সেখানে প্রশ্ন করান, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো লোকসভার সদস্য, তিনি তো ওখানে অন্তত প্রশ্নগুলোর জবাব দিতে পারবেন। আর এখানে যদি কোনো অভিযোগ থাকে, অভিযোগের মতো তদন্ত হবে। এখনো পর্যন্ত সেবাশ্রয় নিয়ে বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে। এর মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার থানা, বিষ্ণুপুর থানা, রবীন্দ্রনগর থানা। এছাড়া মাটির তলা থেকে সেবাশ্রয়ের প্রচুর ওষুধ উদ্ধারের ঘটনায় পারুলিয়া কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। আলাদাভাবে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। তদন্তে নেমেছে রাজ্য মেডিকেল কাউন্সিলও। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বিষ্ণুপুরে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের গোডাউন থেকে উদ্ধার হয়েছে সেবাশ্রয় শিবিরের কাঁড়ি কাঁড়ি মজুদ জিনিস। সব মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়েছে রোগীদের। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। যিনি বিধানসভার সদস্য নন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তাকে এইভাবে ইঙ্গিত করে আক্রমণ রীতিবিরোধী। পাল্টা প্রতিবাদী সুর শোনা গেল কুণাল ঘোষের গলায়। এভাবে পড়ে আছে পেটি পেটি ওষুধ, যার অনেকগুলি মেয়াদ উত্তীর্ণ। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইঞ্জেকশনের সিরিঞ্জ, অক্সিজেনের কনসেন্ট্রেটর, প্রেশার মাপার যন্ত্র থেকে স্ট্রেচার, হুইলচেয়ারের মতো বহু সরঞ্জাম। অভিযোগ, দক্ষিণ চব্বিশ পরগনার পৈলানের একটি শপিং মলের বেসমেন্টে এভাবেই মজুত করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি জিনিস। এই গোডাউনের কথাই শনিবার বিধানসভায় উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো, সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্স-রে মেশিন সিজ হয়েছে। দিলীপ মণ্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে পেশেন্টদেরকে। গোডাউনে অভিযান চালিয়ে সেবাশ্রয়ের ছবি দেওয়া প্রচুর ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম বাজেয়াপ্ত করে বিষ্ণুপুর থানা। যে গোডাউন থেকে ওষুধ বাজেয়াপ্ত হয়েছে সেই গোডাউনে আমরা এই মুহূর্তে রয়েছি। দেখা যাচ্ছে যে একেবারে 2024 সালে ম্যানুফ্যাকচার এবং এক্সপায়ারি ডেট হচ্ছে 5/2026, অর্থাৎ এখন দেখতে গেলে সেই ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এইরকম হুইল চেয়ার, স্ট্রেচার সেই সবটা পড়ে রয়েছে, অর্থাৎ এই হচ্ছে সেই গোডাউন, যেটা একটা শপিং মলের নিচে বেসমেন্টে। সেবাশ্রয় 2 যেটা আয়োজন করা হয়েছে, সেবাশ্রয় 2 এর জন্য ওষুধ এইরকম ভাবে পেটি পেটি রাখা রয়েছে, যাতে রক্তের নমুনা সংগ্রহ পর রাখা হয় সেই রকম জিনিসপত্র রাখা রয়েছে। ইনজেকশন এইরকম হচ্ছে ইনজেকশন, সেই ইনজেকশন এখানে রাখা অবস্থা রয়েছে, সিরিঞ্জগুলি রাখা রয়েছে। গত 2 মাসে বারবার শিরোনামে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের ওষুধ। একটি দুটি ওষুধ নয়, একেবারে ট্রাক ট্রাক মেডিসিন। কোথাও মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে, কোথাও ফেলে দেওয়া হয়েছে জলে, আবার চেষ্টা হয়েছে পুড়িয়ে দেওয়ারও। আমরা এক্সপায়ারি সমস্ত ওষুধ সিজ করেছি এবং এই খাতে পূর্ব মেদিনীপুর জেলা শাসক
এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক ডায়মন্ড হারবার এবং নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে সরকারি যে অর্থ ব্যয় হয়েছে, সরকারি যে ডাক্তারদের ডিউটিতে লাগানো হয়েছিল, সেগুলো আমরা করেছি। সপ্তাহ দুয়েক আগে দক্ষিণ চব্বিশ পরগনার হিঞ্চেবেড়িয়ায় মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শামীম আহমেদ মোল্লার এক আত্মীয়ের ফার্ম হাউসে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ওষুধের পাহাড়। চিকিৎসার প্রয়োজনে ব্যবহৃত রোগীদের বেডের একটা বিশাল স্টক রয়েছে, সেখানে স্ট্রেচার রয়েছে, ট্রলি, এমনকি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন তাও রাখা রয়েছে এই গুদামের ভেতরে। সেবাশ্রয় 2 লেখা ফিতের গোছা এখানে রয়েছে, আর এখানে কিছু জিনিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে এবং সেগুলিও সেবাশ্রয়ের সঙ্গে সম্পর্কিত। সেবাশ্রয়ের ব্যানার সেটাও আধপোড়া অবস্থাতে এখানে পড়ে রয়েছে। এছাড়াও পড়ে রয়েছে একাধিক ওষুধ এবং সেখানে নানান চিকিৎসার উপকরণ। একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যে ব্যক্তি বিধানসভার সদস্য নন, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ তার নেই, তাকে এইভাবে ইঙ্গিত করে আক্রমণ করা সম্পূর্ণভাবে পরিষদীয় রীতিনীতি বিরোধী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো লোকসভার সদস্য, তিনি তো ওখানে অন্তত প্রশ্নগুলোর জবাব দিতে পারবেন। সব মিলে সেবাশ্রয় নিয়ে চড়ছে রাজনীতির পারদ। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.